বলে রিপাবলিক বাংলা আর বাংলা, এই 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 সংবাদ মাধ্যমের সাংবাদিক যদি বাংলাদেশে এগুলো তদন্ত করতে আসে বা দেখতে আসে, অনুসন্ধান চালাতে আসেন, তাহলে অনুসন্ধান করতে আসেন, তাহলে তারা কি করবেন? তখন তারা নিজেরাই কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটাবেন, সেটা শুটিং করবেন এবং সেটা ভারতে গিয়ে দেখাবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি হয়েছে ব্যাংককে। এই বৈঠকটি হওয়ার আগ থেকে শুরু করে আজকে এবং আরো কয়েকদিন এটা নিয়ে তুমুল সমালোচনা চলবে। বৈঠকে যে প্রবেশের যে দৃশ্যটি, সেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে। ডক্টর ইউনূস হেঁটে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদী এবং তার দেশের কর্মকর্তারা সেখানে বসে আছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সঙ্গীদের নিয়ে সেখানে প্রবেশ করছেন এবং সে যে কি ফিল্মি স্টাইলে তিনি প্রবেশ করেছেন, এই বিষয়টি আমরা আজকে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে দেখলাম। তারা এতভাবে মানে অপপ্রচার বা এতভাবে গুজব ছড়াচ্ছে, তারা বলছে যে 27 মিনিট নাকি ডক্টর ইউনূসের মতো মানুষের মানে ডক্টর ইউনূসের মতো ব্যক্তির সেখানে অপেক্ষা করার পর তিনি ঢোকার অনুমতি পেয়েছেন। এর থেকে আর হাস্যকর বিষয় কি হতে পারে? তারা এতভাবে মানে বাংলাদেশ যে তাদেরকে এই মুখে ঝামা ঘষে দিল, এই বিষয়টা ঢাকার জন্য তারা নানাভাবে তারা অপপ্রচার শুরু করেছে। ভারতের এই মিডিয়াগুলো, ভারতের মানে ওই বৈঠকে তাদের কি আলোচনা হয়েছে, কোন কোন বিষয়ে তারা আলোচনা করেছেন, সেই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, দুটি বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেটা হচ্ছে যে ভারত যে বিষয়টি মানে ভারতীয় সংবাদ মাধ্যমে যে গুজবগুলো ছড়ানো হয়, সেই গুজবের বিষয়টি তুলে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালানো হয়, হামলা হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। কিন্তু আসলে এই বিষয়টা একটা ভিত্তিহীন, যতভাবে করা হয়েছে বিষয়টা আসলে সেরকম কিছু না। তারা শুরু থেকেই কোনো ঘটনা ঘটে নেই, অথচ তারা সেরকম ঘটনারই সংবাদ নিজেদের মতো করে করে তারা পরিবেশন করছে। বা তাদের যে ফেসবুক পেজে একটা পোস্ট দিচ্ছে যে বাংলাদেশে এই বিষয়ে এটা হচ্ছে ওটা হচ্ছে, সিঁদুর পরে বের হতে পারছে না হিন্দুরা, করছে সেই করছে। অথচ বাংলাদেশে এখন সংখ্যালঘুরা যে কতটা শান্তিতে আছে সেটা বাংলাদেশে যারা অবস্থান করছেন তারা জানেন। কিন্তু দুই একজন বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন তারা এই বিষয়টাকে রাজনৈতিক ভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে তারা এই বিষয়গুলোকে মানে অপপ্রচার চালাচ্ছে বা অতিরঞ্জিত ভাবে তারা উপস্থাপন করছে। এই জন্য তারা হয়তো কোনো সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছে বা কোনো কিছু কাজ করছে, সেই বিষয়টা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু মোটা দাগে ওইভাবে সংখ্যালঘুদের কোনো নির্যাতনের বিষয় বা বাংলাদেশে এখন হচ্ছে না। সেই বিষয়টি নরেন্দ্র মোদী যখন দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তখন তিনি বলেছেন যে এগুলো আসলে অতিরঞ্জিত এবং মিডিয়ায় যেগুলো আসছে এগুলো আসলে বিষয়গুলো ঠিক তেমন না, গুজব। এবং তিনি আহ্বান জানিয়েছেন যে ভারতের সাংবাদিকদের পাঠিয়ে যেন কোথায় কোথায় ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো যেন তিনি বা তারা স্বচক্ষে দেখে যান, যে এই মানে মিডিয়ায় যে বিষয়গুলো এসেছে ভারতের ওই বিষয়গুলো এবং বাস্তবের যে জায়গাগুলো বা সেখানে কোনো মিল আছে কিনা। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভারতের যদি এই কি বলে রিপাবলিক বাংলা আর বাংলা, এই সংবাদ মাধ্যমের সাংবাদিক যদি বাংলাদেশে এগুলো তদন্ত করতে আসে বা দেখতে আসে, অনুসন্ধান চালাতে আসেন, তাহলে তারা কি করবেন? তখন তারা নিজেরাই কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটাবেন, সেটা শুটিং করবেন এবং সেটা ভারতে গিয়ে দেখাবেন। আবার ওই যে কি বলে যে APB না কি জানি একটা আছে, ওরা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিচ্ছে যে সিঁদুর পরে বের হলেই এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, এমন বলতেছে যে চেন খুলেও দেখা হয় নাকি মানুষের যে সে হিন্দু না মুসলমান। এই ধরনের সংবাদ তারা পরিবেশন, আসলে এটা করে তারা বাংলাদেশের বিরাট একটা মানে যে ভিউ ব্যবসা, সেই ভিউ ব্যবসাটা তাদের হচ্ছে। কিন্তু এই কারণে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে, ভারতের
প্রতি বাংলাদেশের যে একটা ছিল, আন্তরিকতা ছিল, সেই আন্তরিকতায় ঘাটতি পড়তেছে এই গুটি কয়েক মিডিয়ার কারণে। কিন্তু এই বিষয়গুলো নরেন্দ্র মোদী বা তার সরকার এটাকে সমর্থন করে কিনা আমি জানি না। সমর্থন না করলে এই বিষয়গুলো তারা কেন দমন করতে পারছেন না? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে 40 মিনিটের মতো বৈঠক হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু সেই বিষয়ে ভারতের ভূমিকা কি সেই বিষয়ে ভারত একেবারে চুপ। সেই বিষয়ে নরেন্দ্র মোদীর কোনো জবাব বা কোনো সদুত্তর কিছুই পাওয়া যায়নি। এখন ভারত, আমার যে ব্যক্তিগত ধারণা, ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে না। এটা কোনো দিনও সম্ভব না। তারা কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবেন না, কারণ শেখ হাসিনা হচ্ছে তাদেরই প্রোডাক্ট বলা চলে। শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশকে শোষণ করেছেন। বাংলাদেশ থেকে বিগত 15, 16, 17 বছর যত প্রকার যা ফয়দা লোটার শেখ হাসিনার মাধ্যমে নিয়েছে। তাদের যেহেতু এরকম আমি বলতে পারি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা যে সেই এর বাংলাদেশ প্রধানই শেখ হাসিনা। সেই শেখ হাসিনা এখান থেকে তারা নিরাপদ ভাবে, তাদের যখন দেখছে যে পরিস্থিতি বেগতিক, তখন তারা নিরাপদে তাদের সেই এর এজেন্ট বাংলাদেশ চিফকে তারা এখান থেকে খুব সুন্দরভাবে ভারত নিয়েছে। এখন কিভাবে তারা তাদের এজেন্টকে বাংলাদেশে ফেরত পাঠাবে? এটা কোনোভাবেই সম্ভব না। তারা কোনোদিনও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে না, এটা সম্ভব না। আরো একটা বিষয় আছে, মানুষ বিভিন্ন সময় জোকস করে যে বিষয়গুলো বলে, সেটা হচ্ছে যে ধরেন একজনা মেয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল প্রতিবেশী বা আশপাশের যে কোনো একজন ছেলের সঙ্গে। এখন স্বাভাবিক বিষয়ে চলে গেলে তার বাড়ির লোকজন চেষ্টা করবে তাকে ফিরিয়ে আনার, কিন্তু যার সঙ্গে চলে গেছে সে তো ফেরত দেবে না। শেখ হাসিনার বিষয়ে অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন সময় দেখি মানুষ এই উদাহরণটা দেয়, এই কথা বলে যে স্বামীর বাড়ি গেছে, স্বামীর বাড়ি থেকে স্বামী কি তাকে ফেরত দিবে? কখনোই দিবে না। অর্থাৎ এটার বিষয়ে ভারত, দিল্লি চুপ থাকবে, এটা স্বাভাবিক। এরপরে আরেকটি বিষয়, সেখানে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এগুলোর জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছেন, এবং তিনি বলেছেন যে কোনো ব্যক্তিকে নয়, ভারত রাষ্ট্রকে সমর্থন করে। কিন্তু মোদীজির বক্তব্য আর ভারতের কর্মকাণ্ড দুই রকম। যদি ব্যক্তিকে তারা না করে, যদি রাষ্ট্রকে তারা সমর্থন করে, সেক্ষেত্রে তাদের উচিত হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। কিন্তু সেই বিষয়টি আমরা পরে দেখব যে আসলে মোদী কি করেন। এছাড়া সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য একটি বড় বিষয়। সেই সীমান্ত হত্যার বিষয়ে ডক্টর ইউনূস দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং তিনি যে ব্যথিত হন, তিনি যে কষ্ট পান, এবং তিনি তার মন যে কাঁদে, সেই বিষয়গুলো তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন। তার জবাবে নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তারা নিজেদের আত্মরক্ষার জন্য গুলি চালায়। আমাদের দেশের মানুষ, আমাদের দেশে যাদেরকে হত্যা করা হয়, পাখির মতো গুলি করে হত্যা করতেছে, আর সেটাকে মোদীজি সমর্থন করে বললেন যে তারা নিজেদের আত্মরক্ষার জন্য এগুলো করতেছে। মূলত তারা সীমান্তে গুলি করে তারা হাত ঠিক করে, তারা পৈশাচিক আনন্দ পায় বাংলাদেশিদের হত্যা করে। এতদিন তারা পেয়েছে, কারণ এতদিন তাদের এজেন্ট ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই এজেন্ট এখন নেই, যে কারণে তারা এখন অনেক দিক থেকে চাপে পড়েছে। সেই চাপের কারণে তারা বিভিন্নভাবে বাংলাদেশের সঙ্গে সমঝোতার চেষ্টা করতেছে। প্রথমে তারা বাংলাদেশকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছিল, বিভিন্ন অপপ্রচার চালানো, উস্কানিমূলক বক্তব্য, সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক মহলে তারা বাংলাদেশকে হেয় করার চেষ্টা। কিন্তু ডক্টর ইউনূসের দৃঢ় অবস্থান এবং দূরদর্শী ও কূটনৈতিক তৎপরতার কারণে ভারত পিছু হাঁটতে বাধ্য হয়েছে। সেভেন সিস্টার্স এর কথা মনে করিয়ে দিয়েছে ভারতকে।
ভারতকে মনে করিয়ে দিয়েছে, নানা বিষয়ে মনে করিয়ে দিয়েছে যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়, ভারত বাংলাদেশের উপরে নির্ভরশীল। ভারতের প্রধানমন্ত্রী একটি বিষয়ে খুব গুরুত্ব আরোপ করেছে, সে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন যে এই নির্যাতন নিপীড়ন এগুলো যেন রোধ করা বা দমন করা যায়, সেই বিষয়টি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু সেই বিষয়ে স্পষ্টভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানিয়েছেন যে বাংলাদেশে এরকম কোনো বিষয় নেই। এই বিষয়গুলি দেখে যাওয়ার জন্য আগেও বলেছিলেন যে আপনারা সাংবাদিক পাঠান, এখনো তিনি বলেছেন যে সাংবাদিক পাঠান, গুজবে কান দিয়েন না। কিন্তু গুজবে কান কেন দিবে না ভাই? যাদের কাজই হচ্ছে সবসময় গুজব ছড়ানো, যাদের কাজই হচ্ছে সারা বিশ্বে গুজব ছড়ানোর, অর্থাৎ সারা বিশ্বে গুজব ছড়ানোর দিক থেকে হচ্ছে ভারতের অবস্থান শীর্ষে। যদি কোনো জরিপ করা হয় তাতে দেখা যাবে যে গুজব ছড়ানোর শীর্ষে ভারত। সেই ভারত কে যদি দেখতে আসতে বলা হয়, তারা দেখে গিয়ে এখানে নিজেরা শুটিং করবে, দেখা যাচ্ছে যে নিজেরা নিজেদের উপরে হামলা করবে, আর তাদের দেশের মিডিয়ায় গিয়ে বলবে যে আমাদের ময়ূককে ওখানে ল্যান্ডটা করে ছেড়ে দিয়েছে, আমাদের অমুককে তমুক করেছে, এটা করেছে, ওটা করেছে, সেটা করেছে, এইভাবে বলে তারা অপপ্রচার চালাবে। ভারতকে যেভাবে থাইল্যান্ডে ব্যাংককে বাংলাদেশ ধরাশায়ী করেছে, তাতে তাদের লজ্জা হওয়া উচিত, তাদের বোধোদয় হওয়া উচিত। মানুষের পিছে না লেগে তাদের উচিত সম্প্রীতির বন্ধনে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। প্রতিবেশীর সঙ্গে যদি সুসম্পর্ক না থাকে, ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, কারোর সঙ্গেই তো তার সুসম্পর্ক নাই। আর আমার যদি আশপাশে আমার যদি প্রতিবেশী 5 জন প্রতিবেশী থাকে, 5 জনের সঙ্গে যদি আমার সম্পর্ক খারাপ থাকে, তাইলে কি 5 জন প্রতিবেশী খারাপ নাকি আমি খারাপ? আমি যদি খারাপ হই তাহলে 5 জনের সঙ্গেই সম্পর্ক খারাপ থাকবে। আর যদি প্রতিবেশীর 1 জন খারাপ হয়, 2 জন খারাপ হয়, তাহলে আমার সেই 2 জনের সাথে দ্বন্দ্ব, কিন্তু সবার সঙ্গে তো আমার দ্বন্দ্ব থাকার কথা না। তার মানে কি? তার মানে ভারত যে কাজগুলো করতেছে, ভারতের উচিত এই ধরনের প্রতিহিংসা থেকে, এই ধরনের মানে খারাপ মনোভাব থেকে বেরিয়ে উদার হওয়ার আহ্বান জানাই। ভারত এর বোধোদয় হবে, আশা করি ভারতের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি তারা বদলাবেন।